হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো কথা আর বেশি না বাড়িয়ে আমরা কাজে চলে আসবো, যেহেতু আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস নারেশন চলছে। তো আমি গত ক্লাসে তোমাদের বলেছিলাম যে নারেশন অত্যন্ত সহজে শেখাবো। সেই সহজেই শেখাবো। আমি বলছি তোমরা শুধু একটু প্র্যাকটিস এবং নিজেদের মধ্যে যদি ব্রেনটাকে ঠিক রাখো, সামান্য কিছু সময়, এই সামান্য কিছু সময় আপাতত আমার জন্য দাও। পরবর্তী পর্যায়ে তুমি বুঝতে পারবে যে সময়টা আসলে আমার জন্য দাও নাই, তুমি তোমার জন্য দিয়েছো। চলে আসি আমরা গান না বাড়িয়ে, কথা না বাড়িয়ে খাওয়া যায়। গতকালকে আমি বলেছিলাম যে 3টা সেন্টেন্সের মাধ্যমে তোমাকে আমি পুরো নারেশন জগৎটাই ক্লিয়ার করে দেবো। আমি সেই 3টা সেন্টেন্সকে সেট আপ করেছি। এই 3টা সেন্টেন্স কিভাবে সেট আপ করলাম, কিভাবে আমি নারেশনটা বলবো তা এখন বলে ফেলবো। বলার পর একটা মাত্র শর্ত রয়েছে, সেই শর্তটাই আমি উপস্থাপন করবো। তখন তুমি বুঝতে পারবে অতি সহজে কিভাবে করা যায়। এর পরবর্তী ক্লাস আমরা প্রত্যেকটি টেন্সের যে রয়েছে, সেন্টেন্সের 5টা অংশ রয়েছে, 5টি ভাগ রয়েছে। ওই 5টি ভাগে আমরা করে প্রতি সহজে দেখাতে পারবো। আমি আজকে চলে আসছি 3টি সেন্টেন্সে। প্রথমে লিখেছি হি সেজ টু মি আই এম হ্যাভ। এরপরটা লিখেছি প্রণাম সেড। প্রণাম বললো ইউ আর এ গুড বয়, তুমি একজন ভালো ছেলে বাবা। এরপর পরটা লিখছি The old man said to the boy, বৃদ্ধলোকটি বালকটি বলল, he was a good student in his class. সে ছিল তার বিদ্যালয়ের একজন ভালো ছাত্র। এই 3টা সেন্টেন্সের মাধ্যমে কিভাবে নারেশনটা আমি বুঝিয়ে দিচ্ছি, আজকে শুধু শোনো, একটু মনোযোগ দিয়ে দেখো। আমি বলছিলাম সত্য বলবো, যেমন নারেশনের প্রথম অংশ থাকে কমায়ের মধ্যে, তাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। পরের অংশ থাকে ইনভার্টেড কমার মধ্যে, তাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। আরেকবার বলছি, প্রথম অংশ থাকে কমার মধ্যে, তাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, এবং পরের অংশ থাকে ইনভার্টেড কমার মধ্যে, এই যে ইনভার্ট কমা, পরের অংশ থাকে ইনভার্টেড কমার মধ্যে, তাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। আরেকবার বলছি, নারেশনের প্রথম অংশ থাকে কমায়ের মধ্যে, তাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, পরের অংশ থাকে ইনভার্টেড কমার মধ্যে, তাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এই কথাটা সর্বাগ্রেই মনে রাখা দরকার। এরপর আমি একের পরে নারেশনটা ভুলেই যাচ্ছি, তোমরা ভালো করে শোনো। এরপর থেকে আমি তাও সহজে বোঝার জন্য কিভাবে আমি কৌশল অবলম্বন করে শিখিয়ে দিই, তখন তারা বুঝতে পারবে। আজকে শুধু শোনো। প্রথম অংশে সে অথবা সেইস থাকলে তার কোনো পরিবর্তন করতে হয় না। অর্থাৎ প্রথম অংশে বলা হয় রিপোর্টিং ভার্ব। এই অংশ রিপোর্টিং ভার্ব করতে, এটা হলো সাবজেক্ট, এটা হলো অবজেক্ট, আর এটা হলো যাকে উদ্দেশ্য করে বলা হয় তার মূল ভাব, তার ভাবের অংশ। আচ্ছা, যাই হোক, প্রথম অংশে সে অথবা সেইস থাকলে প্রথম অংশের কোনো পরিবর্তন করতে হয় না, অর্থাৎ রিপোর্টিং ভার্ব কোনো পরিবর্তন হয় না। এরপর যদি সেড থাকে এবং সেডের পরে কোনো অবজেক্ট না থাকে, আমি বলছি সেড থাকে এবং সেডের পরে কোনো অবজেক্ট না থাকে, রিপোর্টিং ভার্ব কথা বলছি, না থাকে, তাহলে সেডের কোনো পরিবর্তন না করলেও চলে। এবার বলি, যদি সেড থাকে এবং সেডের পর অবজেক্ট থাকে, তার মানে প্রথম অংশ কমায়ের মধ্যে, এই কমায়ের মধ্যে সেডের পরে যদি অবজেক্ট থাকে, তাহলে সেডের পরিবর্তে 5টা সেন্টেন্সে 5টা রূপের পরিবর্তন হয়। যেমন সেডের পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্সে টোল্ড। যদি পরবর্তী বাক্যটি ইন্টারোগেটিভ হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সে হবে আস্কড। যদি পরবর্তী বাক্যটি ইম্পারেটিভ হয়, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে অর্ডার্ড, রিকোয়েস্টেড, সাজেস্টেড, বিগেন, কমান্ডেড, অ্যাডভাইসড ইত্যাদি বসে। আর প্রেজেন্ট ফর্মে হলে প্রত্যেকটার, যেগুলো আমি এতক্ষণ বলেছিলাম সেগুলো প্রেজেন্ট ফর্ম হবে। যেমন আমি বলেছিলাম সেলেক্টেড মধ্যে তোর অ্যাসার্টিভ সেন্টেন্সে, ইন্টারপ্রেটিভ বলেছিলাম আজ। এবার ইম্পারেটিভ আদেশ, উপদেশ, অনুরোধ, বাধা, নিষেধ। এই কারণে কয়েকটা ওয়ার্ডের পরিবর্তন হয়। যেমন অর্ডার, অর্ডার বলতে সৈনিকের আদেশ বোঝানোর সময় অর্ডার বসবে। এবার যদি আমি বলি অ্যাডভাইস, অর্থাৎ কোন কিছু উপদেশ দিয়েছে এমন হলে অ্যাডভাইস বসবে। যদি আদেশ করা হয় সেরকম কোনো কিছুতে বলা হবে ডিরেক্ট, একেবারে সরাসরি।
এর কারণে যদি আবার সৈনিকের আদেশ বোঝায় তাহলে হবে, যদি সৈনিক হয় আদেশ দুই রকম, টিচার করতে পারে বা মা বাবা করতে পারে এক ধরনের আদেশ। আর যদি সৈনিক করে তাহলে সৈনিকের আদেশ বোঝালে কমান্ডেড হয়ে যাবে। প্রেজেন্ট ফর্মে হলে কমান্ড, ফার্স্ট অ্যান্সার হলে কমান্ডেড। আর যদি সৈনিক আদেশ না বুঝিয়ে টিচার বা বয়োজ্যেষ্ঠ কেউ আদেশ করে সেক্ষেত্রে আবার ডাইরেক্ট তোমার অ্যাডভাইসড, রিকোয়েস্টেড, সাজেস্টেড, ব্রিগেড, কমান্ডেড ইত্যাদি সবকিছু এভাবে পর্যায়ক্রমিক ভাবে কোন সেন্টেন্সে কোনটা হবে বোঝাই যাবে। অর্থাৎ ইম্পারেটিভ শব্দের অর্থ দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। তাহলে যদি সেরূপ হয় ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ, উপদেশ, অনুরোধ, বাধা, নিষেধ ইত্যাদি বলা হবে। সে সুবাদে ইম্পারেটিভ সেন্টেন্সে অর্ডার, রিকোয়েস্টেড, সাজেস্টেড, ব্রিগেড, কমান্ডেড, অ্যাডভাইস ইত্যাদি বোঝানো বা ইত্যাদি বসে। সেই নিয়ে ইম্পারেটিভের পর যদি অবজেক্টিভ সেন্টেন্স হয় তারপর সেটার পরিবর্তে উইশ বা ফ্রেড বসে। আরেকবার বলছি, যদি সেন্ট থাকে এবং পরবর্তী বাক্যটি যদি অপরেটিভ হয়, পরবর্তী অপরেটিভ হলে সেটার পরিবর্তে হয়ে যাবে তখন উইশ বা ফ্রেড। আমার সেন্ট রয়েছে তারপর অবজেক্ট আছে, সেরূপে যদি সেন্টেন্সটি এক্সক্লেমেটরি হয় তাহলে আনন্দ বোঝালে এক্সক্লেমেটরি জয়, দুঃখ বোঝালে এক্সক্লেমেটরি সরো বলতে। আরেকবার বলছি, যদি সেট থাকে এবং সেটের পরে অবজেক্ট থাকে তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স হলে, রিপোর্টিং স্পিচ যদি এক্সক্লেমেটরি হয় তাহলে রিপোর্টিং স্পিচের অ্যাট্রিবিউটের কারণে আনন্দ বোঝালে এক্সক্লেমেটরি জয় এবং দুঃখ বোঝালে এক্সক্লেমেটরি সরো বসে। এবার আমি প্রথম থেকে আরেকবার বলছি, সে বা সেই থাকলে প্রথম সময় পরিবর্তন করতে হয় না। যদি সেট থাকে এবং সেটের পরে কোনো অবজেক্ট না থাকে তাহলেও সেটের উপর পরিবর্তন করতে হয় না। যদি এবার তোমাদেরকে আমি প্রথম থেকে আরেকবার দেখিয়ে বুঝিয়ে বলছি তাহলে অতি সহজে আরেকটা ও আপনার করতে সহজ হবে। সেটা হলো প্রথম অংশে বলা হয় রিপোর্টিং ভাগ, আর পরের অংশ রিপোর্টিং স্পিচ। এই কথা বারবার মনে রাখতে হবে। তাহলে প্রথম অংশ রিপোর্টিং ভাগ, রিপোর্টিং ভাবে সে অথবা সেই থাকলে তার কোনো পরিবর্তন করতে হয় না, অর্থাৎ প্রথম অংশ কোনো পরিবর্তন হয় না। যদি সেই থাকে এবং সেলের পরে কোনো অবজেক্ট না থাকে তাহলেও সেলের পরিবর্তন না করলেও চলে যাবে। আর যদি সেল থাকে এবং সেলের পরে অবজেক্ট থাকে যেমন না আছে তাহলে সেলের পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্সে, টোল্ড, ইন্টারোগেটিভ সেন্টেন্সে, আস্ক, ইম্পারেটিভ সেন্টেন্সে অর্ডার, রিকোয়েস্টেড, সাজেস্টেড, ব্রিগেড, কমান্ডেড, অ্যাডভাইস ইত্যাদি বসে। অপারেটিভ সেন্টেন্সে সেলের পরিবর্তে উইশ বা ফ্রেড বসে। এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি আনন্দ বোঝায় তাহলে এক্সক্লেমেটরি জয়, আর দুঃখ বোঝালে এক্সক্লেমেটরি সরো, অথবা আনন্দ বোঝালে ক্রাইড আউট উইথ জয় অথবা ক্রাইড আউট উইথ সরো বসে। এবার আমি শর্তটা আরেকবার লিখে দিচ্ছি, একটাই মাত্র শর্ত। এই শর্তটা ক্রিয়া করার পর সেটা কিভাবে করতে হয় আমি আজকে বুঝিয়ে বলেছি। সরি প্র্যাকটিস করবা, নিজেরা বলার চেষ্টা করবা। শর্ত বলেছিলাম প্রথম অংশ নাই প্রমাণের মধ্যে বলা হয় এর মধ্যে তাকে তুই হয় রিপোর্টিং ভাড়া পরের অংশ থাকে ইনভার্টেড কমের মধ্যে মধ্যে স্পিচ
আরেকবার বলছি, প্রথম অংশটা ডোমেইনের মধ্যে তাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, আর পরের অংশটাকে ইম্পারেটিভ ডোমেইনের মধ্যে তাকে বলা হয় রিপোর্ট ডিসপ্যাচ। তাহলে আজকে রিপোর্টিং ভার্ব রিপোর্ট ডিসপ্যাচ সম্পর্কে আমরা জানলাম। ইভেন সেন্টেন্সের প্রকৃতি উচ্চারণ কিভাবে টেন্সকে পরিবর্তন করতে হয় তার সম্পর্কে কিছুটা অবগত হলাম। সে পর্যন্ত অবগত হলাম। আগামী ক্লাস থেকে আমরা রুল করে রুলের মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, তাহলে তুই সহজে পারবে। আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীর প্রতি যত্ন নিও, ভালো থাকো।